Good morning, student. Myself Tanaya Paul from Sri Ramakrishna Institute of Science and Technology. আজ আমি তোমাদের ইলেকট্রনিক্স মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এই সাবজেক্টের অন্তর্গত তোমাদের সিলেবাসে ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 মানে হচ্ছে বেসিক মেজারিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড এসি অ্যান্ড ডিসি ব্রিজেস এই টপিকটার ওপরে একটু আলোচনা করব। আচ্ছা, তো দেখো এই মেজারিং ইনস্ট্রুমেন্ট বা বেসিক মেজারমেন্ট যে সিস্টেম, সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি মেজারমেন্ট সাবজেক্টটাই হচ্ছে যে কোনো রকম ডিভাইসের স্পেসিফিকেশন, তার ক্যালিব্রেশন, তাকে কিভাবে কোথায় মেজার করা হয় তার উপরে নির্ভর করেই পুরো সাবজেক্টটা হয়েছে। তো তার মধ্যে ইউনিট 1-এ ফার্স্ট আমরা যেটা পড়ি সেটা হচ্ছে আমাদের কত টাইপের ইনস্ট্রুমেন্ট আছে এবং সেগুলো কি কি। তা আমাদের প্রথমত আমাদের ইনস্ট্রুমেন্ট কাকে বলে? ইনস্ট্রুমেন্ট হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ আ ডিভাইস which we can determine the magnitude or value of the quantity to be measured। তার মানে এটা কি বলতে চাইছে, যে কোনো কোয়ান্টিটির ভ্যালুটা মেজার করার জন্য যে টাইপের ডিভাইস আমরা ইউজ করি সেটাকেই বলে ইনস্ট্রুমেন্ট। এবার ইনস্ট্রুমেন্ট কিন্তু বিভিন্ন রকমের ওপর ডিপেন্ড করে ভাগ হয়, যেমন কি টাইপের মেজারমেন্ট করতে চাইছি, কি ধরনের সিগন্যাল আমরা ইনপুট হিসাবে দিচ্ছি তার উপর ডিপেন্ড করে। ইন জেনারেল আমাদের ইনস্ট্রুমেন্ট কিন্তু দুটো টাইপের, একটা হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট আবার কাকে বলছে? অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেই টাইপের ইনস্ট্রুমেন্ট যেটা থেকে আমরা যে কোয়ান্টিটিটা মেজার করতে চাইছি তার ম্যাগনিটিউডটা মেজার করতে পারি। তার মানে কি বোঝাচ্ছে, যদি ডেফিনেশন থেকে আমি বলি তাহলে ডেফিনেশনটা কি? অ্যান অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ কোয়ান্টিটি টু বি মেজার্ড ইন টার্মস অফ দ্য ইনস্ট্রুমেন্ট প্যারামিটার। তার মানে কি, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ রিয়েলি ইউজড বিকজ, এবং এই টাইপের ইনস্ট্রুমেন্ট আমরা সবসময় ইউজ করি, তার কারণ হচ্ছে এটা কিন্তু খুবই টাইম কনজিউমিং এবং আমরা যেহেতু ম্যাগনিটিউড মেজার করতে পারছি যে কোনো মানে যে কোয়ান্টিটির মেজার করতে বলছি তার যেহেতু ডিরেক্ট আমরা ম্যাগনিটিউড মেজার করতে পারছি, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার অ্যাকিউরেট ভ্যালু আমরা পাই এবং টিপিক্যালি এটা রিপিটেডলি আমাদের করতে হয়। এবং বেসিক্যালি এই টাইপের ইনস্ট্রুমেন্ট আমরা কোথায় ইউজ করি? ল্যাবরেটরিতে। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল বলে তো তোমরা ট্যানজেন্ট গ্যালভানোমিটার বলতে পারো। এরপরে আসি সেকেন্ডারি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি টাইপ ইনস্ট্রুমেন্ট কি বলছে? This instrument determines the value of the quantity to be measured directly। আচ্ছা, ওখানে হচ্ছে আমরা ম্যাগনিটিউড মেজার করেছিলাম, আর এখানে কিন্তু আমরা যে জিনিসটার কোয়ান্টিটি মেজার করতে চাইছি তার ভ্যালুটাই ডিরেক্টলি মেজার করতে পারবো। এবং যে কোনো মানে সেকেন্ডারি টাইপ ইনস্ট্রুমেন্টকে কিন্তু প্রথমেই ক্যালিব্রেটেড করতে হবে। বা যেহেতু ডিরেক্ট মেজার করব, আমাদের মেজার করার জন্য কিন্তু অনেক রকম ক্যাটাগরি আছে, অনেক রকমের ডিভাইস আছে। তো আমরা এটাকে ক্যাটাগরাইজ করেছি। তো তার মধ্যে 4 প্রকার হচ্ছে মেন। একটা হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, একটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, একটা ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যালি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এই 4টের মধ্যে নাম দিয়ে আমরা প্রথম দুটো কিন্তু বুঝতেই পারছি। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট মানে অবশ্যই সেই টাইপের ইনস্ট্রুমেন্ট যেখানে কিন্তু কোনো কিছু একটা ইন্ডিকেট বা ডাইরেকশন বোঝানোর জন্য কোনো রকম ইন্ডিকেটর অথবা পয়েন্টার থাকবেই। তাহলে আমরা যদি বলি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে, তাহলে ডেফিনেশনটা কি হতে পারে? This type of instrument uses a dial and pointer to determine the value of measuring quantity। তো যদি পয়েন্টার আর ডায়াল বলি তাহলে আমাদের যেসব অ্যানালগ ইনস্ট্রুমেন্ট আছে, ধরো গ্যালভানোমিটার আছে, ভোল্ট মিটার আছে, অ্যামমিটার আছে, সেখানে কিন্তু আমাদের একটা ডায়ালার থাকে এবং একটা পয়েন্টার থাকে। সেই ডায়ালারটার মধ্যে আমরা যে কোনো রকম রেঞ্জ পাই এবং একটা পয়েন্টার থাকে যে কিনা আমাদের পয়েন্ট করে কোন রেঞ্জে ভ্যালু আপ ডাউন করছে। ঠিক আছে, আইদার রাইটে যায় অথবা লেফটে যায় পয়েন্টারটা। এই টাইপের ইনস্ট্রুমেন্ট কিন্তু ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যেই পড়ছে।
মানে অ্যানালগ টাইপ ইনস্ট্রুমেন্টগুলো। আচ্ছা, এরপরে আসি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। আর একটা কথা বলে দিই, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে যেখানে পয়েন্টার ইউজ হয় সেখানে কিন্তু আমরা কোনো কিছু সেইভাবে রেকর্ড করতে পারি না, মানে যা হয় আমাদেরকে কিন্তু মানে যা মেজার করি সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নিতে হয়। তো এবার যদি দেখি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কি কি আছে। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট অবশ্যই রেকর্ড করবে, কিন্তু সেটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম অবধি রেকর্ড করতে পারে। আচ্ছা, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট কি? কিন্তু আবার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে আমরা কি করেছি, সব সময় ম্যাগনিটিউডটা মেজার করেছি, কিন্তু ইন্টিগ্রেটিং মানে টোটাল অ্যামাউন্ট, মানে ম্যাগনিটিউড, ডিরেকশন সবই করবে একটা স্পেসিফিক টাইমের মধ্যে। তো এই গেল মোটামুটি ইনস্ট্রুমেন্টের ভাগ। এরপরে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট যেটা ইলেকট্রোমেকানিক্যালি, সেখানে আবার কিছু কিছু জিনিস, মানে সেই টাইপের ইনস্ট্রুমেন্টে কিন্তু দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে ডিফ্লেকশন টর্ক, আর একটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক বা ফোর্স, বা ডিফ্লেক্টিং ফোর্স এবং ড্যাম্পিং ফোর্স, যেগুলোর ওপরে এগুলো ইউজ হয়। ঠিক আছে, এই কিছু কিছু জিনিস আছে। এরপরে যদি বলি, আমি একটু আগেই বলছিলাম যে আমাদের ইনস্ট্রুমেন্টের ক্যাটাগরিটা কিন্তু বিভিন্ন জিনিসের ওপর ডিপেন্ড করে হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস, যেমন একটা পড়লাম আমরা অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট, সেটা এক ধরনের, যেখানে আমরা শুধু ম্যাগনিটিউড মেজার করতে পারি। আর একটা ছিল সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, সেখানে আমরা কি করতে পারি, সেখানে আবার টোটাল কোয়ান্টিটিটা একটা সার্টেন টাইমের মধ্যে আমরা মেজার করতে পারি, এবং সেখানে একটা ভাগ পড়লাম ইন্টিগ্রেটিং, ইন্ডিকেটিং, রেকর্ডিং অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যালি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এইবার যদি বলি সিগন্যালের ওপরে বা কি টাইপের, তার মধ্যে দুটো টাইপের আছে, একটা হচ্ছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, আর একটা কিন্তু ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। এবার আমরা যারা মোটামুটি একটু অ্যানালগ বা ডিজিটাল নিয়ে জানি, সেখানে কিন্তু অ্যানালগ ইনস্ট্রুমেন্ট মানে যেখানে আমাদের কিন্তু পয়েন্টার থাকে বা একটা ইন্ডিকেটর থাকে। তাহলে অ্যানালগ ইনস্ট্রুমেন্টের যদি ডেফিনেশন বলে, তাহলে কি টাইপ ইনস্ট্রুমেন্ট? The measured parameter value is displayed by the movable pointer। তার মানে ওখানে যে পয়েন্টারটা থাকে, সবসময় আমরা দেখেছি আমাদের চোখের সামনে ল্যাবরেটরিতে সবার আগে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে অ্যামমিটার, ভোল্টমিটার আর ওয়াটমিটার। এবং সেখানে কিন্তু সবসময় যদি অ্যানালগ হয় তাহলে একটা পয়েন্টার থাকে যেটা কিনা রাইটে সোয়াইপ করে অথবা লেফটে সোয়াইপ করে, তাই তো? এই টাইপের ডিভাইসটাকে বলা হয় অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। আর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কি? ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের একটা ডিসপ্লে মতো থাকে, যার মধ্যে যে টাইপের মেজারমেন্ট করছি, ধরো কোনো কোয়ান্টিটি, ধরো পাওয়ার বা তোমার এনার্জি মেজার করছি, অথবা ভোল্টেজ অথবা কারেন্ট মেজার করছি, তখন কিন্তু আমাদের ভ্যালুটা একদম দিয়ে দেয় যে 220 ভোল্ট অথবা 15 অ্যাম্পিয়ার বা 0.5 অ্যাম্পিয়ার আমাদের কিন্তু দিয়ে দেয়। আর ডিজিটাল বোর্ডে কিন্তু মানে যে ইনস্ট্রুমেন্টটা আমরা হয় 0 আর 1 দিয়েই কাজ করে, এটা আমরা জানি। ঠিক আছে, এই হচ্ছে ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন। এইবার হচ্ছে যখন আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, মেজারমেন্ট করছি, সেগুলো কিছু ক্যারেক্টারিস্টিক্সের ওপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স এবং দ্বিতীয় হচ্ছে ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স। তো স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেগুলো আমরা পাবো, যেগুলোর ওপরে ডিপেন্ড করে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক দাঁড়িয়ে আছে, মানে একটা ইনস্ট্রুমেন্ট যদি আমাকে ইউজ করতে দেওয়া হয় মেজারমেন্টের জন্য, সেগুলো কি কি? অ্যাকিউরেসি, মানে ইনস্ট্রুমেন্টের অ্যাকিউরেসি, ইনস্ট্রুমেন্টের রেজলিউশন, প্রিসিশন, হিস্টেরিস, রিপিটাবিলিটি, নমিনাল ভ্যালু, রেঞ্জ, সেন্সিটিভিটি, এইগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট আমাদের তৈরি হয়, এবং এগুলোর উপর ডিপেন্ড করে আমরা যখন মেজারমেন্ট করি সেই ভ্যালুগুলো পাই। তো এই যেগুলো বললাম এগুলোর কিন্তু তোমাদের ডেফিনেশন আসে যখনই কোয়েশ্চেন তোমরা পাবে, সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে এই কাকে অ্যাকিউরেসি কাকে বলে, প্রিসিশন কাকে বলে, রেজলিউশন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, সেন্সিটিভিটি কাকে বলে, এগুলো কিন্তু কাকে বলে আসে ডেফিনেশন। তো এগুলো তোমরা অবশ্যই দেখবে। আচ্ছা, এইবার যেটা নেক্সট ইম্পর্টেন্ট
টপিক এই ইউনিটের, সেটা হচ্ছে এরার। দেখো, আমরা যখন মেজার করছি কোনো ভ্যালু, অবশ্যই সেখানে এরারের একটা ফ্যাক্টর থেকেই যায়। তার কারণ হচ্ছে যখনই আমরা কোনো কিছু মেজার করি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি করছি, আর আমার কাছে একটা কিন্তু আগের থেকে রেফারেন্স ভ্যালু থাকে বা নাম্বার থাকে, যেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে পাই। তো যখনই কোনো কিছু মেজার করব সেখানে তারপরে কিন্তু এরার ক্যালকুলেশন করতে আমাদের হয়। কারণ যদি এরার কম হয় বা নেগলিজিবল হয়, তাহলে কিন্তু আমরা ধরে নিই যে আমাদের যে মেজারমেন্টটা হয়েছে যে প্রসেসে সেটা একদম ঠিক। কিন্তু যদি এরার বেশি থাকে তাহলে আইদার আমাদের প্রসেসটাকে রিপিট করে আরেকবার করতে হয়। সেক্ষেত্রে যদি এরার না আসে তাহলে আমাদের ধরে নিতে হয় যে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আছে সেখানে বাই ডিফল্ট বা বারবার ইউজ করা, অনেক দিন ধরে ইউজ করার ফলে কোনো প্রবলেম দেখা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করতে হয় অথবা ক্যালিব্রেট করাতে হয়। ক্যালিব্রেট করানো মানে ইনস্ট্রুমেন্টটা আবার নতুন হয়ে যাবে। যেমন আমরা ফোন বা ল্যাপটপের ক্ষেত্রে করি কি, যদি কখনো কিছু প্রবলেম হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফোন বা ল্যাপটপটাকে পুরো ফরম্যাট করতে হয়। তাতে কি হয়, আমাদের অনেক ডেটাই হয়তো ব্যাকআপ করে ফিরে আসে, আবার অনেক ডেটাই কিন্তু আমাদের কাছ মানে ডিলিট হয়ে যায় পার্মানেন্টলি। তো যখন আমাদের ফরম্যাট হয়ে আসে ফোন বা ল্যাপটপ, তখন যেরকম নতুন হয়ে যায়, যে কোনো ইনস্ট্রুমেন্ট যদি আমরা ক্যালিব্রেট করে সে আবার কিন্তু যখন সে প্রথম ইউজ করা শুরু হয়েছিল সেরকমভাবেই কাজ করে, এবং তাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো হয়। যাই হোক, এরর বলতে গিয়ে যেগুলো বলে ফেললাম। তো এরর, কিন্তু এররের যদি ডেফিনেশন তোমাদের আসে, তো সেক্ষেত্রে তোমাদের ডেফিনেশনটা হচ্ছে এরর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু, মানে যেটা হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য মেজারেন্ট, মানে যেটা তোমাকে মেজার করতে দেওয়া আছে, অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু ইন্ডিকেটেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এবার এরর কিন্তু দুটো ভাবে এক্সপ্রেস হতে পারে। আইদার অ্যাবসলিউট এরর, মেনলি যেটা আমাদের হয়, নাইদার পার্সেন্টেজ অফ এরর। তো অ্যাবসলিউট এররের যদি ডেফিনেশন বলা হয় কি হবে, অ্যাবসলিউট এরর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড ভ্যালু অ্যান্ড অফ দ্য ভ্যারিয়েবল অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। তার মানে যে ভ্যালুটা এক্সপেক্ট করা হচ্ছে, মানে থিওরিটিক্যাল যে ভ্যালুটা তোমার কাছে আছে সেই ভ্যালু, এবং যেটা তুমি মেজার করলে তার মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। তার ফর্মুলা এখানে দেওয়াই আছে। আর যদি পার্সেন্টেজ বলা হয়, তাহলে পার্সেন্টেজ হচ্ছে অ্যাবসলিউট এক্সপেক্টেড ভ্যালু মাইনাস, কারণ আমরা ডিফারেন্সটা সবসময় মাইনাস দিয়েই করি, মাইনাস মেজার্ড ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু ইন্টু 100%। তাহলেই কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ এররের যে ফর্মুলা সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর অ্যাকিউরেসি বার করতে গেলে আমরা কি করব, অ্যাকিউরেসিকে আমরা এ দিয়ে ডিনোট করি, তাহলে তার ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু 1 মাইনাস অ্যাবসলিউট এররের যে ফর্মুলা সেটা করলেই কিন্তু আমরা অ্যাকিউরেসি পেয়ে যাব। এবং পার্সেন্টেজ এরর কি, পার্সেন্টেজ রিলেটিভ অ্যাকিউরেসি কি বার করব, নর্মাল রিলেটিভ অ্যাকিউরেসি বার করে তার সঙ্গে 100% করলেই কিন্তু পার্সেন্টেজ আমাদের বেরিয়ে যাবে। তো এই এরর থেকে তোমাদের যে টাইপের কোয়েশ্চেন আসে সেটা আমি বলছি, এরর কাকে বলে, অ্যাবসলিউট এরর কাকে বলে, আর এই ফর্মুলাগুলোর ওপর দিয়ে ছোট ছোট অঙ্ক তোমাদের দিতে পারে আবার নাও দিতে পারে, কিন্তু এই ফর্মুলাগুলো দেখে রাখা ভালো। এরপরে মেইন যে কোয়েশ্চেন এররের টপিক থেকে, সেটা হচ্ছে টাইপস অফ এরর, মানে কত ধরনের টাইপস হতে পারে একটা ইনস্ট্রুমেন্টে। তাহলে কত ধরনের এরর হতে পারে, একটা হচ্ছে তোমার গ্রস এরর, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, আর একটা হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে র্যান্ডম এরর। ঠিক আছে, তো মেইনলি আমাদের যে দুটো টপিক নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে গ্রস এরর বা সিস্টেমেটিক এরর। গ্রস এররটা কি জিনিস, সেটা হচ্ছে যদি কোনো মানে পার্সনের থ্রু মেজারমেন্ট করতে গিয়ে বা ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করতে গিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে যে এররটা মানে ইনকারেক্ট রিডিং আসলো, বা ইনকারেক্ট রেকর্ডিং অফ দ্য এক্সপেরিমেন্টাল ডেটা, সে বা ইনকারেক্ট মানে ইমপ্রপারভাবে ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করেছে, তার জন্য যে এররটা তৈরি হয় সেটাকে বলা হয় গ্রস এরর। বোঝা গেছে? আর সিস্টেমেটিক এরর আবার
বিভিন্ন ধরনের হয়, একটা অবজারভারের ওপরে, একটা কিভাবে ইউজ করছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টের ওপরে, কারণ আমরা জানি আমাদের ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকম মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে। তো সেই কারণের জন্য অবশ্যই টেম্পারেচারের একটা ব্যাপার তো থেকেই যায়। তো ইনস্ট্রুমেন্ট এরর, এনভায়রনমেন্টাল এরর, অবজারভেশনাল এরর। ইনস্ট্রুমেন্ট এরর কি কি আছে? এটা কার জন্য হতে পারে? ইট ইজ ডিউ টু দ্য ফ্রিকশন বিয়ারিং অফ দ্য মিটার মুভমেন্ট। কারণ যেহেতু যদি অ্যানালগ মিটার হয় তাহলে তার একটা পয়েন্টার থাকবে এবং পয়েন্টারটার একটা ফ্রিকশন হবে যখন তাকে আমরা ইউজ করব, অথবা স্প্রিং যদি থাকে, স্প্রিংয়ের একটা টেনশনের ব্যাপার থাকে, বা ক্যালিব্রেশন ভুলভাল হয়েছে, তার জন্যও কিন্তু মেজার যখন আমরা করছি ইনস্ট্রুমেন্টটা দিয়ে তখন কিন্তু ভ্যালু আমাদের ভুল আসতেই পারে এবং তার ফলে কিন্তু এরার তৈরি হতে পারে। আচ্ছা, তারপরে আসি এনভায়রনমেন্টাল এরর। এনভায়রনমেন্টাল এরর কিসের ওপরে হবে? আশা করছি তোমরা বুঝতেই পারছো। টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার, তার উপরে ডিপেন্ড করে মেজারমেন্টের কিছু চেঞ্জেস হয়, ইনস্ট্রুমেন্টের চেঞ্জেস হয়, তার জন্য মেজারমেন্ট ভ্যালুরও কিন্তু চেঞ্জ হতে পারে। আর অবজারভেশনাল এররটা কিন্তু হচ্ছে গ্রস এররের মতো, যে পার্সন মেজার করছে ইনস্ট্রুমেন্টটা নিয়ে সে হয়তো ইমপ্রপারলি হ্যান্ডেল করেছে অথবা তার অবজারভেশনটা ভুল হয়েছে, তার জন্যও কিন্তু এরর তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট ইউনিট থেকে। আমি বলে রাখি তোমাদের যে কোয়েশ্চেনগুলো আসে, আগেও বলেছি আবারও বলছি, এই কোয়েশ্চেনগুলো মানে বিভিন্ন রকম ডেফিনেশন, তার সঙ্গে এরারের টাইপস অফ এরার, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ফার্স্ট ইউনিট থেকে দেয়। তোমরা সকলেই এগুলো পড়বে। আচ্ছা, এরপরে তোমাদের খুব ইজি একটা টপিক, সেটা হচ্ছে মানে এবং খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ব্রিজেস। আচ্ছা, আমরা জানি আমরা অনেক রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করি এবং তার মধ্যে ব্রিজও একটা পার্ট। ব্রিজ আমরা কেন বলছি? যে কোনো টাইপের জিনিসকেই আমরা ব্রিজ তখনই বলবো যদি সেখানে চারটে আর্ম ইউজ হয়। কারণ আমরা যেখান থেকে কনসেপ্টটা পেয়েছি, এই হুইস্টন ব্রিজ হচ্ছে আমাদের ডিসি ব্রিজের তোমাদের সিলেবাসের প্রথম ব্রিজ। এই হুইস্টন ব্রিজ প্রিন্সিপালটা এসছে ফিজিক্সে, একটা আমাদের এক্সপেরিমেন্ট ছিল, সেটা হচ্ছে পোস্ট অফিস বক্স। তো সেখানে আমাদের কি করা হতো, আমাদের চারটে লেগে চারটে রেজিস্ট্যান্স থাকতো, সেখান থেকে আমরা ব্যালেন্স কন্ডিশন করে সেখানে সার্কিট কনফিগারেশন করে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতাম। তো সেম ভাবে ওই প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে আমাদের যে ব্রিজেসটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় হুইস্টন ব্রিজ, যেটা আমাদের ইউজ করা হয় মিডিয়াম রেঞ্জের রেজিস্ট্যান্সের ভ্যালু মেজার করার জন্য। কারণ অনেক সময় হয় এমন কিছু কিছু ভ্যালু আছে যেগুলো হয়তো ওহম মিটার দিয়ে মেজার করা যাচ্ছে না, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু। তো সেক্ষেত্রে আমাদের তখনই ব্রিজ কনফিগারেশন করতে হয়, যার মধ্যে যদি মিডিয়াম রেঞ্জের রেজিস্ট্যান্স থাকে, মানে 1 ওহম থেকে 10 মেগা ওহম, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু হুইস্টন ব্রিজ ইউজ করতে পারি। তো হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল বা যে কোনো ব্রিজ প্রিন্সিপাল করার আগে তাকে কিন্তু ব্যালেন্স কন্ডিশন করে নিতে হয়। ব্যালেন্স কন্ডিশন কি জিনিস? দুটো দুটো আর্মি মানে রেজিস্ট্যান্সের যে দুটো দুটো লেগ থাকে, R1 R2 আর R3 R4, দুটো দুটো পোর্শনের মিডিল দিয়ে আমাদের একটা গ্যালভানোমিটার অথবা যে কোনো টাইপের ডিটেক্টর আমরা ইউজ করি মেজারমেন্টের জন্য। তো সেই দুটো আর্মের দুটো দিকেই কিন্তু আমাকে দেখে নিতে হবে যে ভোল্টেজটা সেম আছে এবং সেখানে কারেন্টের ভ্যালুটাও সেম এবং কোনো কিছু ফ্লো করছে না। মানে আমাদের গ্যালভানোমিটারে যে পয়েন্টারটা আছে সে যাতে ডিটেকশন না করে, যদি ডিটেকশন না করে তাহলে কিন্তু আমাদের ব্রিজ তখন ব্যালেন্স কন্ডিশনে আছে এবং আমরা সেখান থেকে কিন্তু ভ্যালু বার করতে পারবো। আর ডিটেকশন যদি না হয় তাহলে সেইটাকে বলা হয় নাল পয়েন্ট। তো এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও আমরা সেম, যদি দুটো পোর্শনের ভোল্টেজ সেম থাকে তাহলে দুটো দিকের যে ভোল্টেজ ড্রপেজ হবে সেটা কিন্তু সেম। তো এক্ষেত্রে আমি বলতে পারি ই এ ডি আর ই এ সি দুটো দিকের ভোল্টেজ আমার সেম, মানে ই এ সি আর ই এ ডি, মানে এই পোর্শন আর এই পোর্শন, R1 আর R2 আর্মে যে ভোল্টেজটা যাচ্ছে সেটা যদি সেম হয় সেক্ষেত্রে I1 ইন্টু R1 ইকুয়ালস টু I2 ইন্টু R2। সেখান থেকে আমরা বলতে পারি সিমিলার ওয়েতে নিচের দিকে ই বি সি আর ই বি ডি,
এ দুটোতেও সেম, এবং সেখান থেকে বলা যায় I1 ইকুয়ালস টু I3, I2 ইকুয়ালস টু I4, এই কারেন্টটা ফ্লো করছে। তাহলে আমাদের ইকুয়েশন কি হতে পারে? ইকুয়েশন এখান থেকেই আসে I1 equals to I3 equals to E by R1 plus R3, আর I2 equals to I4 equals to E by R2 plus R4। এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন আমরা ওহমস ল থেকেই তো পেয়েছি, I equals to V by R, তাই তো? এবার এই দুটোকে যদি ইকুয়েট করি, ই কেটে যায়, তাহলে আমার কি পড়ে থাকছে? R1 by R2 plus R4 equals to R1 by R1 plus R3 equals to R2 by R2 plus R4। সেখান থেকে আমরা বলতে পারি এই ইকুয়েশনটা থেকে যদি কোনাকুনি গুণ করে ভাগ করি, কমন নিই, তাহলে সেখান থেকে আসে R1 ইন্টু R4 ইকুয়ালস টু R2 ইন্টু R3। তাহলে এইখানে আমাদের এই যদি সার্কিট কনফিগারেশনটা দেখি, সেখানে দেখো R1 R2 R3 এই প্রত্যেকটা যে নোন, আননোন কি R4। তাহলে এইটাই হচ্ছে যে কোনো ব্রিজের ব্যালেন্স কন্ডিশন, যে ফার্স্ট টার্মের সঙ্গে গুণ হবে ফোর্থ টার্ম, মানে যেটা আননোন পজিশনে থাকবে, আর সেকেন্ড টার্মের সঙ্গে গুণ হবে থার্ড আর্ম। এইটাই হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। যখনই ব্রিজের কনফিগারেশন করব, সেটা এসি হোক ডিসি হোক, অবশ্যই কিন্তু এই ব্যালেন্স কন্ডিশনটা দুজনের জন্যই সেম। ঠিক আছে, এই গেল গিয়ে হুইস্টন ব্রিজ, বেসিক একটা ব্রিজ। ঠিক আছে, এরপরে এর কিছু লিমিটেশন ছিল, কেন আমরা হুইস্টন ব্রিজ ইউজ করতে পারবো না। এক তো করতে পারবো না, তার কারণ হচ্ছে ফিউ ওহম থেকে কিছু মেগা ওহম, মানে 10 মেগা ওহম অবধি, আর আমাদের কাজ হয় তার থেকেও বেশি, সেই জন্য। এছাড়া ব্যালেন্স কন্ডিশন যখন হয়, লোয়ার লিমিটে এখানে রেজিস্ট্যান্স আমাকে সেট করতে হয়, সেখানে কানেক্টিং ওয়্যার বা ইয়েতে প্রবলেম হয়ে যায়, সেই কারণের জন্য আমরা কিন্তু হুইস্টন ব্রিজ ইউজ করতে পারি না। তো যখনই লোয়ার রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে, সেই লোয়ার রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে কিন্তু আমরা আবার একটা নতুন টাইপের ব্রিজ দিয়ে ইউজ করে মেজারমেন্ট করতে পারি, সেটা হচ্ছে কেলভিন ডবল ব্রিজ। তো সেটার ক্ষেত্রেও কিন্তু আচ্ছা, সেটার কনফিগারেশনটা কিছুটা এরকম। কেলভিন ডবল ব্রিজ কেন বলা হয়, এখানে কিন্তু 4টে আর্ম এরকম যেমন আছে, তার করেসপন্ডিং আরো 2টো আর্ম যোগ করে দেওয়া হয়, মানে ছবিটা কিছুটা দেখতে এই রকম হয়ে যায়। হ্যাঁ, এই রকম দেখতে, মানে এখানে আরো একটা রেজিস্ট্যান্স আমার যোগ হয়ে যায়, তার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু সেই একই জিনিস ব্যালেন্স কন্ডিশন করি, ব্যালেন্স কন্ডিশন করে আমরা কিন্তু ভ্যালুটা বার করতে পারি। তো এই গেল ডিসি ব্রিজ, তার আগে ইউনিট 1-এর বেসিক যে পার্টটা সেটা। নেক্সট যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে এসি ব্রিজেস। আচ্ছা, ডিসি এবং এসি ব্রিজে দুটো ডিফারেন্স আছে। একটা হচ্ছে অবশ্যই সাপ্লাই, ডিসির ক্ষেত্রে ডিসি সাপ্লাই দিতে হয়, আর এসির ক্ষেত্রে এসি সাপ্লাই। এবং ডিসিতে আমরা শুধুমাত্র রেজিস্টার নিয়ে কাজ করি, এসিতে কিন্তু আমরা রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইউজ করব, কারণ এখানে আমাকে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুও বার করতে হতে পারে, আননোন ক্যাপাসিটরের ভ্যালুও বার করতে হতে পারে, আননোন ইন্ডাক্টেন্সের ভ্যালুও বার করতে পারতে, অথবা ফ্রিকোয়েন্সিও আমরা মেজার করতে পারি। তো এসি ব্রিজের ক্ষেত্রে যেহেতু আমাদের আর এল সি এই টপিকগুলো থাকে, তার মানে আমাদের রিয়াক্টেন্সের ভ্যালুও থাকবে। তাই আমরা এখানে যখনই ব্রিজ ড্র করব, 4টে আর্মে কিন্তু আমরা রেজিস্ট্যান্স বা ইন্ডাক্টর সবই আঁকবো, কিন্তু টোটালটাকে আমরা ইম্পিডেন্স দিয়ে ডিনোট করব, অথবা কোথাও কোথাও অ্যাডমিটেন্স দিয়ে ডিনোট করব। তাহলে ওই একই ব্রিজের ব্যালেন্স কন্ডিশন, ওখানে আর ছিল, এখানে জেড হয়ে যাবে, তাহলে কি হবে, Z1 ইন্টু Z4 ইকুয়ালস টু Z2 ইন্টু Z3। এই হচ্ছে এসি ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। এবার সিলেবাস ওয়াইজ যেটা আমাদের টপিক আছে, মানে তোমাদেরও টপিক আছে, সেটা কি আছে? প্রথমত হচ্ছে ম্যাক্সওয়েল ব্রিজ। এবার ম্যাক্সওয়েলের দুটো টাইপের ব্রিজ হয়, একটা হচ্ছে ইন্ডাকটেন্স ব্রিজ, একটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স। এই দুটো ব্রিজ, হে ব্রিজ আর ওয়াইন ব্রিজ, যার মধ্যে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ হচ্ছে মেনলি এখানে আমরা আননোন ইন্ডাকটেন্স এবং আননোন রেজিস্ট্যান্স এর ভ্যালু বার করি উইথ রেসপেক্ট টু নোন রেজিস্ট্যান্স, নোন ইন্ডাক্টর। ঠিক আছে,
তাহলে এখানে যদি কনফিগারেশন দেখি, এখানের কনফিগারেশনে কি থাকছে, প্রথম যে আর্মটা, প্রথম যে লেগ, সেখানে একটা রেজিস্টার থাকছে, তার সঙ্গে সিরিজে ইন্ডাক্টর। সেকেন্ড আর্মে এবার বলি, অনেক জায়গাতে এই ছবিটাই দেখবে, ফার্স্ট আর্মে যা আছে থাকলো, তারপরে সেকেন্ড আর্মে একটা রেজিস্ট্যান্স সিঙ্গেল R2 এবং R3তেও একটা রেজিস্ট্যান্স থাকছে, কিন্তু R4-এ গিয়ে যেহেতু আমরা সব সময় বলেছি যে আমরা আননোনটাকে সবসময় 4 নম্বর লেগে রাখবো, তাহলে সেখানে কিন্তু তোমরা একটা আননোন রেজিস্ট্যান্স ভেরিয়েবল, একটা আননোন ইন্ডাকটেন্স ভেরিয়েবল লাগাতেই পারি। কেউ টু আর্মে লাগাতে পারো, কেউ 4 আর্মেও লাগাতে পারো। হয়ে গেল। এবার আসি আমার ইকুয়েশন। আমরা জানি Z1 ইন্টু Z4 ইকুয়াল টু Z2 ইন্টু Z3। তাহলে সেই হিসাব করে যদি ইকুয়েশন আমার হয়, তাহলে প্রথমত হচ্ছে Z1 এর রেজিস্টার কার সঙ্গে আছে, সিরিজ কম্বিনেশন করে আছে এল এর তো আর সিরিজ প্যারালাল ওরকম ভাবে ইন্ডাক্টর কিছু হয় না, ক্যাপাসিটর আর রেজিস্টার। তাহলে সিম্পল লিখবো R1 প্লাস, হ্যাঁ এইখানে যেহেতু আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করছি, XL আর XC আসবে, তাহলে এখান থেকে আমরা লিখবো R1 প্লাস জে ওমেগা এল ইন্টু R4 বলেছি, Z1 ইন্টু Z4, এখানে তাই R2 প্লাস জে ওমেগা এল টু R3। এবার সিম্পল গুণ করব, সিম্পল গুণ করে আমাদের যেটা করতে হবে, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট দুটোকে আলাদা করতে হবে। এবং রিয়েল ইমাজিনারি পার্ট আমরা বুঝবো কি করে, আমরা কমপ্লেক্স নাম্বারে আমরা ইমাজিনারি পার্ট করেছিলাম, যেখানেই জে বা ওমেগা থাকবে এগুলো হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে আলাদা করলে সেখান থেকে আমরা আর এল এর ভ্যালু পাবো, যেটা হচ্ছে আমাদের আননোন ইন্ডাকটেন্স আর আননোন ক্যাপাসিটেন্স। তাই এই হচ্ছে ম্যাক্সওয়েল ব্রিজ। এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, সেগুলো কয়েকটা পয়েন্ট আছে, পড়ে নেবে। দেন হচ্ছে হে ব্রিজ, যেটা দিয়ে আমরা কিন্তু ইন্ডাকটেন্সের ভ্যালুই মেজার করি, কিন্তু উইথ রেসপেক্ট টু ক্যাপাসিটর। একই রকম ভাবে ইকুয়েশন তোমাদের বার করতে হবে, বার করার পরে সেম আর আর সি, এল আর সি পাবে, এই এল আর আর পাবে, হয়ে গেল। সেম ভাবে একই জিনিস, সেম প্রসেস, প্রত্যেকটার ক্ষেত্রে Z1 ইন্টু Z4 ইকুয়াল টু Z2 ইন্টু Z3। এবার জেড এর মধ্যে যে আছে সেই ইকুয়েশনটা তোমাদের কিন্তু প্রপারলি লিখতে হবে, তারপরে সেম রিপিট করবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করবে। ঠিক আছে? এরপরে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ওয়াইন ব্রিজ। ওয়াইন ব্রিজের ইকুয়েশন কি আছে, এখানে আমার R1 C1 আছে আর নিচে হচ্ছে R4 আছে। তাহলে ওই R1 ইন্টু C1 ইন্টু R4, আর এদিকে হচ্ছে R3 ইন্টু R2 আর C2। এখানে হচ্ছে প্রথমেরটা সিরিজ কম্বিনেশন করে আছে, এই আর কার সঙ্গে, সি এর সঙ্গে সিরিজে, আর কার সঙ্গে প্যারালালে আছে, সি এর সঙ্গে। তাহলে আর এর সিরিজের ইকুয়েশন হচ্ছে R1, আর সি এর সিরিজের ইকুয়েশন 1/C1, সেটা লিখবো। আর এটার ক্ষেত্রে 2 নম্বর আর্ম যখন করব, 2 নম্বর ইন্টু 3 নম্বর, তখন কিন্তু R2 হবে 1/R2 প্লাস C2 কিন্তু সেম হবে, কারণ সি এর প্যারালাল আর আর এর প্যারালাল জাস্ট উল্টো ইকুয়েশন করে। দিয়ে সেখান থেকে এফ এর ইকুয়েশন বার করব, এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার R1 R2 C1 C2। এই হচ্ছে ইকুয়েশন। আশা করব তোমরা সকলেই এই ইউনিট 1 এবং ইউনিট 2টা বুঝতে পেরেছো, তোমাদের সকলেরই দেখা হয়ে গেছে। এবার এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করতে হয় সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে ডিফাইন রেজলিউশন, প্রিসিশন, অ্যাকিউরেসি, সেন্সিটিভিটি, অ্যান্ড তারপরে হচ্ছে ডিফাইন এরর অ্যান্ড ব্রিফলি এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ এরর। তারপরে ব্রিজ থেকে যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, তাহলে প্রথমত হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন কেলভিন ডাবল ব্রিজ, অ্যান্ড তারপরে হচ্ছে রাইট ডাউন দ্য লিমিটেশন অফ উইজটন ব্রিজ, ব্রিফলি এক্সপ্লেন ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ, অ্যান্ড অলসো ব্রিফলি এক্সপ্লেন ওয়াইন ব্রিজ। আর ওয়াইন ব্রিজই কিন্তু এমন একটা ব্রিজ যেখানে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি। আশা করব এটা তোমাদের পরীক্ষার প্রিপারেশনে এই ভিডিওটা অনেক হেল্প করবে। থ্যাংক ইউ।